মধুপুর গ্রাম। এই গ্রামে লুকিয়ে আছে কুখ্যাত ডাকাত রানা সিং। এই রানা সিংকে অ্যারেস্ট করতে আমি আর আমার সাগরেট বংশী বেরিয়ে পড়লাম মধুপুর গ্রামের উদ্দেশ্যে। তখন সবে সন্ধে ঘনিয়ে এসছে। সন্ধে হতে আর মাত্র কিছু টাইম বাকি। মধুপুর স্টেশনে নামার পরে যখন আমরা মধুপুর গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি পায়ে হেঁটে, গ্রামের অলিগলি পথ, গ্রামটা পুরোটাই শাল গাছ দিয়ে ঢাকা। কেননা এই গ্রামে প্রচুর শাল গাছ। অনেকে গ্রামটাকে শালবনিও বলতো। কিন্তু গ্রামের মধ্যে তখন প্রায় সন্ধে নেমে এসছে। লাল সূর্যটা অস্ত্র গেছে সবে মাত্র, আকাশটা লাল হয়ে আছে। সেই সময় আমার বন্ধু নিখিল আমাকে প্রশ্ন করলো, দাদা স্যার বলছিলাম এই গ্রামে সন্ধে হয়ে এসছে প্রায়, আর গ্রামের মধ্যে মনে হচ্ছে কোনো ইলেকট্রিসিটি নেই, চলুন কাল নয় সকালে। চুপ! এই গ্রামে 10টা খুনের আসামি রানা সিং লুকিয়ে আছে। অর্থাৎ আমাকে গ্রামে আজ রাতে ওকে তুলতে হবে এবং অ্যারেস্ট করে শহরে নিয়ে যেতে হবে। সেই মতো আমরা গ্রামে ঢুকে শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, রানীমার রক্ত পিপাসা। এই গল্পটি সমস্ত ঘটনাই কাল্পনিক এবং সমস্ত গল্পটি আমার নিজস্ব। গল্পের সমস্ত চরিত্রের কণ্ঠস্বর আমার নিজস্ব। এই গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য এটি ব্যবহার করা হয়েছে। চলুন শুরু করা যাক নতুন একটি গল্প, রানীমার রক্ত পিপাসা। তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। গ্রামের বেশ কিছু বাড়ি দিকে তাকিয়ে দেখলাম বাড়িগুলো বেশ দরজা জানলা বন্ধ। ঘরের মধ্যে ঠনঠনে ল্যাম্প, মানে কেরোসিনের ল্যাম্প জ্বলছে। বাইরে থেকে ডাক দিলেও কেউ সাড়া দিচ্ছে না। রাস্তাঘাটটা ঘুটঘুটে অন্ধকার। আমি আর ধীরেন আর বংশী, আমার 3 জন এগিয়ে চললাম গ্রামের ভেতরের দিকে। যদি কারো দেখতে পাই তাহলে অন্তত একটা ক্লু পাওয়া যাবে যে রানা কোথায় লুকিয়ে আছে বা রানা সিংয়ের আস্তানা কোথায়। কিছুদিন যাওয়ার পরে একটি চায়ের দোকানে দেখলাম বেশ কয়েকজন বসে চা পান করছে। দোকানটাতে একটা হেরিকেনের আলো ঝুলছে। আমরা গিয়ে বললাম, দাদা 3টে চা দেবেন। দোকানদার আমাদের দিকে যেন কোনো সন্ধ্যের দিকে তাকালো। বলছিলাম বাবু চা দিচ্ছি, কিন্তু আপনাদের তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। আপনারা কি শহর থেকে এসছেন বাবু? হ্যাঁ, আমরা শহর থেকে এসেছি এবং আমরা ক্রাইম ব্রাঞ্চ। আমরা একটা আসামি খুঁজতে এসেছি যে 10টা খুন করে এই গ্রামে লুকিয়ে আছে। আমাদের কাছে এমন খবর আছে। সে কি বাবু, আমাদের গ্রামে তো এরকম কোনো লোক নেই যারে আমরা চিনি না, আর এই গ্রামে লুকিয়ে আছে 10টা খুন করিয়ে, এইটা বাবু অসম্ভব। তবে হ্যাঁ, এই গ্রামের শেষ প্রান্তে একটা বড় বাংলো আছে, যে বাংলোটায় রাতে তো দূরের কথা, দিনের বেলাও কোনো মানুষ ওই বাংলোর দিকে যায় না। কিন্তু কেন? এই বাংলো কি আছে? বাংলোয় যে রাতে বেলা তো দূরের কথা, দিনের বেলাও যায় না, আপনি কি মানে কি বিষয়টা বলুন একটু, কি হয়েছে বাংলোটায়? কি
না মানে বহুকাল আগেকার কথা বাবু। আমাদের গ্রামে তখন ব্রিটিশ পিরিয়ডে ইংরেজ সরকাররা প্রচুর পরিমাণে আমাদের উপরে হামলা করতেন। সেই সময় নাকি এক রানীমা ওই বাংলোটা থাকতেন, তখনকার দিনে জমিদারি প্রথা অনুযায়ী। তো এই নিন চা খান। আমরা চায়ের কাপ চুমুক দিচ্ছি। চায়ের দোকানদার ভদ্রলোক গল্পটা বলতে শুরু করলেন। আমি প্রশ্ন করলাম যে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা একটু বিস্তারিত বলবেন? ভদ্রলোক বললেন, না বিস্তারিত বলতে বাবু, ওই গ্রামের দিকে তো আর বেশি কিছু লোক ওই গ্রামের শেষ প্রান্ত। আর তাছাড়া হইল গিয়ে আপনার ওই গ্রামে ওই বাড়িটা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে, কেউ রক্ষণাবেক্ষণ করে না, আর কেউ দেখাশোনাও করে না, আর কেউ থাকে না ওই বাড়িতে। তা ওই বাড়িতে শুনেছি নাকি তখনকার দিনে ইংরেজ সরকাররা গুলি করে খুন করেছিলেন ওই রানীমাকে এবং ওই রানীমার পরিবারের যত লোক ছিল। ওনারা নাকি বিপ্লবী করতেন। সেই মতো সন্ধ্যের পরে নাকি ওই বাড়ি থেকে নানান রকমের শব্দ আসে, যেগুলো খুব ভয়ঙ্কর এবং যেগুলো প্রাণঘাতিক। শুধু প্রাণঘাতিক নয়, যে ওই আওয়াজ শুনেছে তার নাকি বুকের পাঁজর খিঁপে উঠেছে। বাবু, হয়তো কেউ ওই বাড়ির দিকেও যায় না। কি দিন আর কি বা রাত্রি, কেউ ওই বাড়ির দিকে কি যায় না। তখন আমার সন্দেহ হলো। আমাদের কাছে খবর ছিল রানা সিং এই মধুপুর গ্রামে লুকিয়ে আছে, এখানেই গা ঢাকা দিয়েছে। তবে কি ওই ভূতের গল্প বলা, ভূতে ভয় দেখানো ওই রানীমার হাভেলি, তাহলে কি ওখানে যখন কেউ যায় না, কোনো মানুষ যায় না, তাহলে ওখানে লুকিয়ে থাকাটা সব থেকে নিরাপদ। আমি চায়ের দোকানদারকে প্রশ্ন করলাম, দাদা বলছিলাম আপনার চায়ের দাম কত হয়েছে? এই তো বাবু 3টে চা মিলিয়ে আপনার হয়েছে কি 18 টাকা 50 পয়সা, আর বিস্কিট মিলিয়ে ওই মোট 18 টাকা 50 পয়সা, আর বিস্কিট 3টে মিলে আপনার দিতে হবে না 25 টাকা 30 পয়সা বাবু। হ্যাঁ দিচ্ছি, কিন্তু ওই বলছিলাম ওই বাড়িতে যে কেউ যায় না, তার মানে এই নয় তো যে ওই বাড়িতে কোনো আতঙ্কবাদী বা কোনো খুনি থাকতে পারে না? আপনি যে কথা বলছেন বাবু, আতঙ্কবাদী খুনি তো দূরের কথা, ওখানে গরু ছাগল কুকুরও যায় না। তার কারণ যে যায় শুধুমাত্র তার নিথর বডিটা সকালে ওই বাড়ির সামনে রাস্তায় পাওয়া যায়। সেই বডিতে কোনো রক্ত থাকে না, শুধু থাকে মাংসপিণ্ডটা। কিন্তু রক্তটা পুরো শুষে খেয়ে ফেলে কেউ না কেউ। জানি না সে কি রানীমার রক্ত খায় না অন্য কেউ খায়। প্রবাদ বাক্য আছে যে ওই বাড়িতে যেই যায় তার গায়ে আর রক্ত বলে কিছু থাকে না, শুধু মাংসটুকুই থাকে। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি বলছি রামলাল, আমরা রাতে ওই বাড়িটাতে রেড করব, আমরা দেখব কি আছে ওই বাড়িতে। শোনেন বাবু, আপনারা যেখানেই যাবেন যান, দিনের বেলা তবু কিছু গ্রাম থেকে লোকজন নিয়ে না বাড়িটাকে রেড করুন বা তদন্ত করুন। রাতের বেলা ভুলেও কিন্তু যাবেন না বাবু, কেননা ওই বাড়িতে গেলে আপনাদের বিপদ হতে পারে, বুঝলেন? আমার কথা শোনেন না শোনেন, আমি একটা গরিব চায়ের দোকানদার, দেখছেন তো এই গ্রামে একটা বাড়ির দরজা জানলা খোলা নেই। ওখান থেকে বিকট আওয়াজ আসে আর রাস্তা ময় কে যেন কান্না করতে করতে যায়। সেই জন্যে সন্ধ্যার পরে এই গ্রামের একটা আলো জ্বলে না।
ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তুমি দোকান বন্ধ করো, বাড়ি যাও। আমরা দেখছি। আমাদের গাড়িটা মধুপুর গ্রামের পাশেই হাইওয়ের ওপরে দাঁড় করানো ছিল, যেখানে আমার গাড়ির ড্রাইভার সুন্দরলাল বসেছিল। আমাদের কাজ ছিল গাড়িটা ওখানে রেখে রাতে এই গ্রামে হানা দিয়ে খুনি বংশীকে আমরা অ্যারেস্ট করব, যার আসল নাম রানা সিং। সবাই ওকে বংশী বলেই চেনে। সেই মতো আমরা প্ল্যান কষলাম। ধীরেনকে বললাম, ধীরেন, এই গ্রামে যদি কোথাও না পাওয়া যায় তবে রানা সিংকে ওই রানিমার পুরনো হাভেলিতে নিশ্চয়ই পাওয়া যাবে, চলো। সেই মতো রাত 10টা নাগাদ আমরা হাভেলির দিকে এগোতে শুরু করলাম। ধীরে ধীরে আমরা হাভেলির দিকে অগ্রসর হচ্ছি। যখন আমরা হাভেলির দিকে অগ্রসর হচ্ছি তখন দেখলাম দুদিকে বেশ একটা ছমছমে পরিবেশ। হাভেলির কাছাকাছি গিয়ে টর্চ মারলাম। আরে বাস, কি বিশাল এই হাভেলি! এটা হাভেলি তো নয়, এটা রাজপ্রাসাদ, যার দেওয়ালগুলো লাল ইঁটে দিয়ে গাঁথনি করা। দেওয়াল থেকে পুরো চুন সুড়কি খসে খসে পড়ছে। বেশ কিছু দেওয়ালে স্যাঁতস্যাঁতে স্যাঁতলা আর কিছু লতা পাতা উঠতে শুরু করেছে। বাড়িটা দাঁড়িয়েছে যেন একটা বিশাল বড় মরু জাহাজ মনে হচ্ছে। বাড়িটির কাছাকাছি গিয়ে পৌঁছলে সত্যি যেন বুকটা কেঁপে উঠলো আমার। আমি প্রশ্ন করলাম, ধীরেন, তোর কোনো ভয় পাচ্ছে কি? ধীরেন বলল, স্যার, বলছিলাম স্যার, চলুন ফিরে যাই, সকালে দেখা যাবে স্যার। বাড়ি স্যার, এই এত বড় বাড়ির মধ্যে লাইট নেই, কিছু নেই, আমার তো স্যার খুব ভয়ই পাচ্ছে স্যার। ও একটা কাঁপা গলায় আমাকে বলল, চলুন ফিরে যাই। কিন্তু আমি তো ফেরার বান্দা নয়। আমি বললাম, সবাই বন্ধুকে গুলি ভরে নাও, রেডি করো, এর মধ্যেই লুকিয়ে আছে নিশ্চয়ই ওই রানা সিং। রানা সিং ভালো করে জানে যে এই বাড়ির মধ্যে কেউ প্রবেশ করবে না, ভয়তে সবাই এদিকে কেউ আসবে না, সেই সুযোগটাও নিয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি, ধীরে না ভবেন। একটা টর্চ মেরে ঘরটা খুঁজতে লাগলাম। না, ঘরের মধ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধুমাত্র কিছু পুরনো চেয়ার টেবিল, কয়েকটি ধূসর রঙের ফটো যার মুখগুলোই চেনা যাচ্ছিল না। একের পর এক ঘর আমরা তদন্ত চেক করতে শুরু করলাম। একটা ঘরেকে দেখলাম যে ঘরটা বেশ ছিমছাম গোছানো। ঘরের দেখে মনে হলো ঘরটায় মনে হয় কেউ না কেউ থাকে। চেয়ার টেবিল সুন্দরভাবে গোছানো। একটা ফটো, যে ফটোটা একটা সুন্দরী ভদ্রমহিলার, যার মাথায় মুকুট। যে কথাটা চায়ের দোকানে রামলাল বলছিল, রানিমার গল্প, সেই রানিমার কথা। এই কিসের রানিমা? কিন্তু রানিমার ফটোটা এত সুন্দরভাবে গোছানো কেন? এত পরিষ্কার করেছে কে? কে আসে রাতে এখানে এই ঘরটাকে পরিষ্কার করতে? আমার মনে অলক্ষণে প্রশ্ন শুরু করলো, কে বা আসে রাতে এই ঘরটিকে পরিষ্কার করতে? আর কেন বা সমস্ত ঘরটা স্যাঁতস্যাঁতে শ্যাওলায় ভর্তি, আগছলা এবং ইঁদুরের উৎপাত? শুধু তাই নয়, চারিদিকে মাকড়সার ফাঁদ। কিন্তু ঘরের মধ্যেটা একটা রুম,
একটা রুম কেন এত পরিষ্কার এবং এত বড় একটা 6-7 ফুটের ফটো এই ঘরটার মধ্যে। টর্চের আলোটা ফেলতে শুরু করলাম ফটোর দিকে। চোখের দিকে যখন আলোটা পড়লো, ফটোর চোখগুলো মনে হলো যেন একটা জীবন্ত যেন কেউ দাঁড়িয়ে আছে, চোখগুলো জল জল করছে। মনে হয় একটু আগেই এই ফটোটা মনে হয় কেউ রিসিভ করে এখানে রেখে গেছে। এত পরিষ্কার ফটো। হঠাৎ চোখের দিকে লাইট মারার কিছুক্ষণ পরে আমার টর্চের আলোটা বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারলাম আমার টর্চের যে বাল্বটা ছিল ওই বাল্বটা কেটে গেছে। ঘরের মধ্যে আমরা 3 জন বন্দি হয়ে গেছি। ঘরের দরজাটা একা একা লেগে গেল। একটা কে হেঁটে আসার আওয়াজ। কে কে ওখানে? কে বা হেঁটে আসছো? কে 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 আপনি? একটা বিকট হাসি। কে কে ওখানে? আমি প্রশ্ন করলাম। হাসি থামিয়ে একজন ব্যক্তি বললেন, আমি 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 হচ্ছে রানীমা। আমার নাম রানীমা। আমি এই ঘরে। তোরা কি করছিস? খারাপ তোরা, চলে যা এখান থেকে। আমি বললাম, রানীমা আপনি যেই হন না কেন, এই ঘরে আমরা এসছি একটা আসামি ধরতে। 10টা খুন করেছে। রানা সিং নাম ওর। রানা সিং আমার ছেলে। ওকে তুই কোথায় পাবি? ওকে তো দিনের বেলা মানুষ সাজিয়ে আমি পাঠাই খুন করতে। আপনি খুন করতে পাঠান মানুষ সাজিয়ে? মানে কিছু বুঝতে পারছিলাম না। প্রশ্ন করলাম, হ্যাঁ, ব্রিটিশ চলে যাওয়ার সময় আমাদেরকে খুন করেছিল সবাই মিলে। আর যারা এই খুন করতে সাপোর্ট করতে ব্রিটিশদেরকে সাহায্য করেছিল তাদের বংশ আমি নির্বংশ করে দেব। তাই আমাদের আত্মা আজও শান্তি পায়নি। আমরা শেষ করে দেবো, ওদের প্রত্যেককে মেরে ফেলবো। আমি ওদেরকে বলেছি, দেখ রানা, একটাকে ধরে নিয়ে আসবি। আমি তাদের নলির মধ্যে দাঁত চিবিয়ে তাদের রক্তটা পান করব। আর রক্ত শূন্য হয়ে গেলে ওই বডিটাকে ছুঁড়ে ফেলে দেবো ওই রাস্তার উপরে। তাই তো সবাই বলে এই বাড়িটাকে রানীমার রক্ত পিপাসা বাড়ি। এই তোরা চলে যা, আর নাহলে তোদেরকে আমি বধ করবো, খুন করে খাবো। শোন, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে আমি পারি, কিন্তু আদৌ অন্যায় করিসনি। তোরা চলে যা, ওকে আমি ছাড়বো না। এতক্ষণে বুঝলাম রানা সিংকে কিসের জন্যে সিবিআই, পুলিশ, গোয়েন্দা বিভাগ ধরতে পারছিল না। আসলে রানা সিং কোনো মানুষ ছিলেন না, ছিলেন একটা আত্মা মাত্র, যে দিনের বেলা মানুষ হয়ে ঘুরে বেড়াতো। সন্ধে হলেই একজনকে তুলে নিয়ে এসে এখানে রক্ত পান করে ছেড়ে দিত। আসলে ও ভূত। এর পরের ঘটনা, হ্যালো ফ্রেন্ডস, এর পরের ঘটনা পার্ট 2 বলবো। যদি গল্পটা ভালো লাগে